আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আজকে বিবিএ ফার্স্ট ইয়ার রিভিশন ক্লাস। তো এরই মধ্য থেকে আজকে অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল জার্নাল যে চ্যাপ্টারটি রয়েছে তার মধ্যে আজ দেখাবো হচ্ছে সেলস জার্নাল অ্যান্ড ক্যাশ রিসিভ জার্নাল। তো এই পদ্ধতিতে আপনার এই অ্যাকাউন্ট যেটা হচ্ছে মানে অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল জার্নাল, এই অধ্যায়ের মধ্যে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমত সেল জার্নাল চাইতে পারে, ক্যাশ রিসিভ জার্নাল চাইতে পারে, ক্যাশ পেমেন্ট জার্নাল চাইতে পারে, আর হচ্ছে পারচেজ জার্নাল চাইতে পারে। অর্থাৎ সেল জার্নাল, পারচেজ জার্নাল, ক্যাশ রিসিভ জার্নাল আর ক্যাশ পেমেন্ট জার্নাল বা ক্যাশ ডিসবার্সমেন্ট জার্নাল, যেটা হচ্ছে ক্যাশ পেমেন্ট জার্নাল, ওইটারই আরেকটা নাম। তো এই চারটাই চাওয়া পাওয়া আপনার কাছ থেকে ওরা চাইতে পারে। তো এগুলোর আবার মানে ধরন আছে, সেটা একটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে আর একটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো আজকে আমরা যেই অংশটি দেখাবো সেটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের আলোকে কিভাবে সেল জার্নাল করতে হয়। আবার ক্যাশ রিসিভ জার্নাল যেটা আপনার পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কিভাবে করতে হয়। এক্ষেত্রে শিক্ষার্থীদের একটি বিষয় মনে রাখলেই হবে যে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যেইভাবে করব, শুধু আপনার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম হলে শুধু এই কলামটি এখানে আসবে না, অর্থাৎ যেই সেল জার্নাল এর মধ্যে এই কলামটি আসবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও কথাটি বলছি, কলাম পূর্বের যতটুকু ছিল ততটুকু থাকবে। তার মানে যদি আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করি তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট এই কলামটি থাকবে না। অর্থাৎ ক্রয় মূল্য থাকলে তো এই কলামটি করব, যদি পিরিয়ডিক ইনভেন্টরি করতে বলে ক্রয় মূল্য থাকলেও এই কলামটি আমরা দিব না, এটা হচ্ছে শর্ত। এবার আমরা আসি ক্যাশ রিসিভ জার্নাল। এটি করতে গেলে যা আছে ঠিক আগের মতোই থাকবে। যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম করতে বলে আপনার ক্রয় মূল্যের যেই অংশটা মানে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটা আমরা রাখবো না যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে হয়। তবে যদি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে হয় তাহলে কিন্তু এই কলামগুলো থাকবে। তাহলে আমরা যেহেতু পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে দেখাবো, তার মানে ওই বিষয়গুলো আপনাদেরকে একটু কিভাবে করবেন, তার মানে আপনি পারপিচুয়াল শিখলে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম আপনার এমনিতেই হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আপনাদেরকে আপনাদের বইয়ের মানে যেটা সর্বশেষ ভার্সন আমাদের ওই 20-21 বইটা অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টের, তার পেজ নাম্বার 660, প্রবলেম নাম্বার C20, এই অঙ্কটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে 2016 সালের। তো এর মধ্যে আপনার দুইটা রিকোয়ার চাইছে, আমি ঘরবাড়িগুলো ইতিমধ্যে করে রেখেছি যেন ভিডিওর পরিমাণটা কিছুটা হলে কমে আসে, মিনিটের পরিমাণটা। তার মানে হচ্ছে রিকোয়ার 1-এর মধ্যে আপনাকে চাইছে সেল জার্নাল আর রিকোয়ার 2-এর মধ্যে চাচ্ছে হচ্ছে ক্যাশ রিসিভ জার্নাল। তো দুইটা আমরা একসাথে করে আপনাদেরকে বুঝিয়ে দিব যেন আপনারা রিভিশন দিতে গেলে আপনাদের জন্য কিছুটা হলে সহজ হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেল জার্নালের মধ্যে কি করব? শুধুমাত্র বাকিতে পণ্যদ্রব্য বা মালামাল বিক্রি করলে, ব্যবসায়িক পণ্য বিক্রি করলে আমরা সেল জার্নালের মধ্যে নিয়ে আসবো। শুধুমাত্র বাকিতে পণ্যদ্রব্য ব্যবসায়িক মালামাল বিক্রি করলেই কি এখানে নিয়ে আসবো। তার মানে নগদে বিক্রি করলে কিন্তু সেল জার্নালে যাবে না, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। নগদে বিক্রি করলে সেল জার্নালে যাবে না। আর ক্যাশ রিসিভ জার্নালের মধ্যে আপনার যাবে শুধুমাত্র নগদ টাকা ও চেক জাতীয় কোনো আইটেম যদি আমরা পাই। নগদ এবং চেক, আপনারা জানেন চেক আর নগদের মধ্যে আমার পার্থক্য নেই। তার মানে সোজা হিসেবে আপনি টাকা পয়সা পাইলে এই ক্যাশ রিসিভ জার্নালের মধ্যে নিয়ে বসাবেন, এটা হচ্ছে বিষয়। আর যদি আপনাদের ক্রয় মূল্য দেওয়া থাকে তখন আপনারা ক্রয় মূল্য বসাবেন, আর না দেওয়া থাকলে তো এই কলামেরই প্রয়োজন নেই। তো প্রথম আমাদেরকে যেই লেনদেনটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে 2000। আপনার প্রশ্নটা আমি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে প্রথমত আপনাকে চাইছে দ্য জ্যাক অ্যান্ড জিল কোম্পানি কমপ্লিট দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন ইন রিলেশন টু সেলস অ্যান্ড ক্যাশ রিসিভ দ্য মান্থ অফ অক্টোবর 2015। তাহলে 2015 সালের আপনার এই লেনদেনগুলো দেওয়া আছে কি এখানে অক্টোবর মাসের। ইউ আর আস্কড টু প্রিপেয়ার, আপনাকে প্রস্তুত করতে হবে সিঙ্গেল কলাম সেল জার্নাল, মানে আপনাকে সেল জার্নাল প্রস্তুত করতে হবে। 2 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে ক্যাশ রিসিভ জার্নাল। অ্যাজিউমিং, মনে করে নাও, অল ক্রেডিট সেলস হ্যাভ টার্ম, মানে সকল বিক্রয় মানে বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে শর্ত হচ্ছে টার্ম দেওয়া রয়েছে
অফ 210 and 30, মানে 30 দিনের মধ্যে অবশ্যই মূল্য মানে পরিশোধ করতে হবে ক্রেতাদের। আর 10 দিনের মধ্যে যদি তারা আমাদেরকে টাকা দিয়ে দিতে পারে তাহলে আমরা 2% বাট্টা তাদেরকে দিব, মঞ্জুর করব। অ্যান্ড কস্ট অফ গুডস সোল্ড ইজ 70% অফ সেলস, তার মানে বিক্রয় যা করা হয় তার 70% হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। তার মানে এক কথায় আমাদেরকে প্রত্যেকটা পণ্যের বিক্রয়ের বেলায় কস্ট প্রাইস কত হবে তা আমাদেরকে বলে দিয়েছে 70% অফ সেলস। এবার আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনার অঙ্কটার সলিউশন করব। তো স্নেহ শিক্ষার্থীবৃন্দ, প্রথম লেনদেনে আমাদেরকে অক্টোবর 2 তারিখ, এটার মধ্যে বলছে দ্য ওনার ইনভেস্টেড টাকা 1 লাখ ইন ক্যাশ, মানে 1 লক্ষ টাকা নগদে বিনিয়োগ করছে কোম্পানির মধ্যে। তাহলে ওনার যদি 1 লক্ষ টাকা ব্যবসায় বিনিয়োগ করে, তাহলে আমরা জানি যে ক্যাশ টাকা পয়সা আসলেই, ক্যাশ বা চেক আসলেই ক্যাশ রিসিভ জার্নালে যাবে। দুইটা আমি একসাথে করতেছি শিক্ষার্থীবৃন্দ। তাহলে এখানে 2015 অক্টোবর 2 তারিখ, এখানে আমি সালটা লিখে দিচ্ছি 2015 অক্টোবর, তারিখটা লিখলাম না কারণ কত তারিখের লেনদেন। তো এখানে 2 তারিখের লেনদেনের মধ্যে আমাকে যেই জাবেদাটা দিতে হবে, মূলত ক্যাশ আসছে আমাদের ক্যাশ ডেবিট, আর হচ্ছে মূলত ক্যাপিটাল ক্রেডিট। তাহলে ক্যাশ আসছে, তাহলে ক্যাশের ঘরে গিয়ে বসাবো আমরা টাকাটা, টাকার পরিমাণ দেওয়া রয়েছে 1 লাখ, তার মানে 1 লাখ, আর ক্যাপিটালের ঘরে বসাবো আমরা 1 লাখ। তো এই হচ্ছে বিষয়, 1 লক্ষ টাকা ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। কেন অ্যাকাউন্টস রিসিভেবল তো এটার সাথে মিলে না, সেলস তো আর মিলে না, আদার্স ক্যাপিটাল। তাহলে এখানে আমরা ক্রেডিটের নামটা লিখবো, এখানে মূলত ক্যাপিটাল। তাইলে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেনদেনটি আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 3, এটা হচ্ছে সেলস গুডস টু জি পিটার অন ইনভয়েস নাম্বার 717, মানে 717 টাকার 90,000 অন অ্যাকাউন্ট। বাকিতে জি পিটারের নিকট আমরা 90,000 টাকার পণ্য বিক্রি করেছি। আমরা যে বলেছি যে শুধুমাত্র বাকিতে পণ্য বিক্রি করলে বিক্রয় জাবেদা, মানে সেল জাবেদা যাবে। তাহলে তারিখটা দেওয়া রয়েছে এখানে হচ্ছে অক্টোবরের 3 তারিখ। তাইলে প্রথমত জাবেদা ছিল কি, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। টাকার পরিমাণ দেওয়া আছে 90,000 টাকা সেলস করেছি। আর আমরা জানি যে আমাদেরকে প্রশ্নে প্রথমেই তো একবারে বলে দিয়েছিল যে যত বিক্রি করব তার উপরে 70% হচ্ছে কস্ট প্রাইস। তাহলে আমরা 7 নং 63 অর্থাৎ 63,000 টাকা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, আর হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এবার আমাদের টার্ম দেওয়া ছিল, ইনভয়েস দেওয়া ছিল, আর রেফারেন্সের ঘরে আমরা একটা ঠিক চিহ্ন দিয়ে দিব। এবার এখানে ছিল জি পিটার কোম্পানির নাম, জি পিটার। টার্ম দেওয়া ছিল 210, N30, আর ইনভয়েস নাম্বার ছিল 717 জি। এবার এই লেনদেনটি আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপর নেক্সট বলছে হচ্ছে 5 তারিখ, সোল্ড গুড টু আরত্ব অন ইনভয়েস নাম্বার 718 টাকা 1,60,000 অন অ্যাকাউন্ট। আমরা আরত্তর নিকট 1,60,000 টাকার পণ্য বাকিতে বিক্রি করেছি অক্টোবরের 5 তারিখ। আরত্ত, তাইলে আমরা বাকিতে বিক্রি করেছি যেহেতু 1,60,000, তাহলে 1,60,000 টাকা এখানে বসাবো, আর এখানে টিক চিহ্ন দিব। 718 বলা ছিল, শর্ত তো এইটাই ছিল 210 N30। তাহলে অনেকে প্রশ্ন করতে পারেন যে বারবার আমরা এরকম দিয়ে দিলে হবে না, নিচে নিচে টান, হ্যাঁ হবে না, কেন হবে। তাহলে আর অত্ত, তারপরে হচ্ছে আপনার 70% এইটার প্রাইস আসে হচ্ছে মূলত 1,12,000 টাকা, 1 লক্ষ এই ছিল 2 নাম্বার অর্থাৎ 5 নাম্বার তারিখের লেনদেন। তারপর নেক্সট আমাদের দেওয়া আছে 9 তারিখ, সেল গুডস অফ টাকা 1,60,000 অন অ্যাকাউন্ট যেমন অন ইনভয়েস নাম্বার 719। যেমনের নিকট আমরা 1,60,000 টাকার পণ্য বাকিতে বিক্রি করেছি অন অ্যাকাউন্ট। তাহলে যে মুন তারিখ ছিল হচ্ছে আমাদের 9 তারিখ।
তাহলে শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা ছিলাম 9 তারিখে যে মুনের ঘটনার মধ্যে। সোল্ড গুড টাকা 1,60,000 অন অ্যাকাউন্ট টু জেমুন অন ইনভয়েস নাম্বার হচ্ছে 719। তাহলে হচ্ছে ইনভয়েস নাম্বার 719, ঠিক চিহ্ন দিব 2, 10 and 30, এটা ছিল শর্ত। আর পণ্য আমরা বাকিতে বিক্রি করেছি হচ্ছে যেমনের নিকট 1,60,000 টাকা, তার মানে আবার 1,60,000। আর টাকা তো আমরা জানি 70% আসবে হচ্ছে এটা। নেক্সট 9 তারিখের পরে লেনদেন দেওয়া আছে 10 তারিখ। রিসিভ পেমেন্ট ফ্রম জিপিটার নিকট থেকে আমরা টাকা রিসিভ করেছি। তাহলে যেহেতু আমাদের টাকা পেয়েছি আমরা অক্টোবরের 10 তারিখ হচ্ছে টাকা পেয়েছি, তাহলে ক্যাশ ডেবিট। এখন জিপিটারের নিকট থেকে যে আমরা 10 তারিখে টাকাটা পেয়েছি, জিপিটারের কাছে আমরা বাকিতে বিক্রি করেছিলাম হচ্ছে 90,000 টাকা, আর সেটা 3 তারিখে 10 দিনের মধ্যে দিতে পারলে তাদেরকে আমি বাট্টা দিব আমরা বলেছিলাম। তাহলে যেহেতু 3 তারিখে বিক্রি করেছি, তার সাথে 10 দিন যোগ করলে 13 তারিখ হওয়ার কথা, 13 তারিখের আগে সে দিয়ে দিছে, 13 তারিখে দিলেও সে বাট্টা পাইতো। তাহলে এখন আমরা ধরে নিব যে সে আমাদের কাছ থেকে আমরা দিতে বাধ্য, তাকে বাট্টা দিতে হবে। তার মানে কি আমাকে সে পুরো 90,000 টাকা দিবে না, কম দিবে? অবশ্যই কম দিবে। তাহলে কম যে দিবে, 90,000 উপরে যদি 2% তাকে ছাড় দিই, 9 দুগুণে 18, 1800 টাকা কম দিবে। 1800 টাকা কম দিলে ক্যাশ আমার কাছে আসবে হচ্ছে 88,200 টাকা আমার কাছে ক্যাশ আসবে। শিক্ষার্থীবৃন্দ দেখেন আপনারা বুঝছেন কিনা। তাহলে 88,200 টাকা আমার ক্যাশ আসছে, আর ডিসকাউন্টের করে যাবে 1800 টাকা। আর আমার দেনাদারের নিকট থেকে আমি লেনদেন শেষ করেছি টোটাল 90,000 টাকা। আর এখানে হচ্ছে যেহেতু আমি দেনাদারের কাছ থেকে পাইছি, ক্রেডিটের নামটা লিখবো। তো ক্রেডিটের নাম লিখবো জিপিটার। এই ছিল শিক্ষার্থীবৃন্দ আপনার এই লেনদেনটার ফলাফল। নেক্সট আপনাকে প্রশ্নে বলা আছে যে অক্টোবরের 11 তারিখ ক্যাশ সেলস ফর টাকা 80,000। যদি আমরা নগদে বিক্রি করছি 80,000 টাকা, তাহলে নগদে বিক্রি করলে আমরা জাবেদা দিব হচ্ছে 11 তারিখ। এটা এই অক্টোবরের এটা, আর এখানে তারিখ মূলত 11। তাহলে প্রথমত ক্যাশ টাকা আসছে আমাদের কাছে 90,000 টাকা, আর সেল যেহেতু করছি আমরা, তাহলে বিক্রি করলে অবশ্যই আমরা সেলসের ঘরে নিয়ে বসাবো 90,000। আর এখানে হচ্ছে ক্যাশ সেলস এইটা। এখন প্রশ্ন হলো আমি 80,000 টাকার পণ্য যে বিক্রি করেছি, এটা তো 70% কস্ট প্রাইস, মানে ক্রয় মূল্য। তাহলে 7 নং 63,000 টাকা হচ্ছে আমার এই কলামে যাবে, যেহেতু পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তারপর নেক্সট শিক্ষার্থীবৃন্দ, 7 নং 63,000, জি টাকা ঠিক আছে, 7 নং 63,000 টাকার পণ্য আমরা বিক্রি করেছি, নাকি 80, দুঃখিত, 80,000 টাকার পণ্য আমরা বিক্রি করেছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 80,000। তাহলে 80,000 টাকার পণ্য বিক্রি করেছি, আমি অন্য লাইন দেখে ফেলেছি। তাহলে 7,58,000 টাকা হচ্ছে আমাদের কস্ট প্রাইস। নেক্সট তারিখ দেওয়া আছে 11-র পরে হচ্ছে 14 তারিখ। ব্রড টাকা 2,50,000 ফ্রম ন্যাশনাল ব্যাংক অন এ 10% নোটস পেয়েবল। তার মানে হচ্ছে 10% প্রদেয় নোটের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক থেকে আমরা 2.5 লক্ষ টাকা গ্রহণ করেছি, ঋণ নিয়েছি, ধার নিয়েছি। তাহলে যেহেতু আমার কাছে ক্যাশ আসছে, ক্যাশ ডেবিট করব আমরা 2,50,000। আর যেহেতু ব্যাংক থেকে আমরা মানে প্রদেয় বিলের মাধ্যমে টাকাটা গ্রহণ করেছি, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল না, সেলস না, আমার জাবেদা ছিল ক্যাশ ডেবিট আর নোটস পেয়েবল ক্রেডিট। তাহলে এই ঘরে যাবে নোটস পেয়েবল, আর এখানে শব্দ রইব 10% নোটস পেয়েবল অথবা নোটস পেয়েবল। তারিখটা ছিল হচ্ছে 14 তারিখ। তারপর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের নেক্সট লেনদেন হচ্ছে 16 তারিখ। রিসিভ অ্যামাউন্ট ডিউ ফ্রম আরত্তর নিকট থেকে আমরা বকেয়া টাকা পেয়েছি। তাহলে আরত্ত যেটা, তার কাছে আমরা বিক্রি করেছিলাম 5 তারিখ। তো এবার যদি আমরা 5 তারিখ বিক্রি করে থাকি আর আরত্তর কাছ থেকে আমরা পেয়েছি হচ্ছে 16 তারিখ, তাহলে আমরা স্বাভাবিকভাবেই তাকে আমরা ডিসকাউন্ট দিব না, যেহেতু 5 তারিখের সাথে আমরা 10 দিনের সুযোগ দিয়েছিলাম বাট্টা দেওয়ার। তাহলে 10 যোগ করলে 15 তারিখ, তাহলে সে তো আর ওই সুযোগটা পেলো না। তাহলে আমরা পুরো টাকাটাই তার কাছ থেকে আমরা নিয়ে নিব। আর অত্তর নিকট আমরা বিক্রি করেছিলাম 1,60,000, তাহলে আজকেও পুরো টাকা পাবো 16 তারিখ। 16 তারিখ আমাদের কাছে ক্যাশ আসছে 1,60,000,
আর যেহেতু সে আমার দেনাদার ছিল, অ্যাকাউন্টস রিসিভেবল ছিল, তাহলে এই ঘরে আমরা বসাবো 1,60,000। আর নাম হবে আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 16-র পরে আমাদের তারিখ দেওয়া রয়েছে 18 তারিখ, দুঃখিত 17 তারিখ। যেমন রিটার্ন মার্চেন্ডাইজ অফ টাকা 30,000 ফ্রম 9th অক্টোবর সেলস। যেমন রিটার্ন তার মানে যেমনের নিকট থেকে আমরা পণ্য ফেরত পেয়েছি টাকা 30,000 টাকা, যেটা আমরা তার কাছে ইতিপূর্বে বিক্রি করেছিলাম। আর তারিখটা দেওয়া ছিল বলছে সেটা কত তারিখের বিক্রয়, 9 অক্টোবরের যে সেলসটা ছিল, এই যে 9 অক্টোবরের যে সেলসটা ছিল তার থেকে 30,000 টাকার পণ্য যেমন আমাদেরকে ফেরত পাঠিয়েছে। তাহলে আমরা মানে বিক্রয় ফেরত, এখানে তো শুধুমাত্র বাকিতে পণ্য বিক্রি করলে এই যাবে দেওয়া যাবে, আর এখানে শুধু নগদ টাকা বা চেক বা ব্যাংকে থেকে টাকা পেলে আমরা মানে ব্যাংকের মাধ্যমে টাকা পেলে অথবা নগদ টাকা পেলে আমরা এইখানে নিব। তার মানে এই লেনদেন আমাদের আজকে আসবে না, এটা বিক্রয় ফেরত যাবে দেয় যাইতো, মানে সেলস রিটার্ন জার্নাল যেটা। তারপর নেক্সট হচ্ছে আপনার 18 তারিখ, সোল্ড গুডস অফ টাকা 3,20,000 টু জি পিটার অন ইনভয়েস নাম্বার হচ্ছে 720 অন অ্যাকাউন্ট। আবার আমরা বাকিতে বিক্রি করেছি 3,20,000 টাকা 18 তারিখ আর জি পিটারের নিকট। তাহলে 18 তারিখ জি পিটারের নিকট বিক্রি করেছি 3,20,000, এখানে ঠিক চিহ্ন 720 টু 10 and 30 আর হচ্ছে জি পিটার। এবার 3,20,000 যদি আমি 70% করি, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে 2,24,000 টাকা হয়। 2 লক্ষ, তারপর হচ্ছে 19 তারিখ রিসিভ অ্যামাউন্ট ডিউ ফ্রম যেমনের নিকট থেকে টাকা পাওয়া গেল। তো যেমনের নিকট আমরা প্রথমত বিক্রি করেছিলাম 1,60,000 টাকার পণ্য, তার পরবর্তীতে যেমন আমাদেরকে 30,000 টাকার পণ্য ফেরত পাঠিয়েছে। তাহলে বর্তমানে যেমনের কাছে আমরা পাই বা তার নিকট আমাদের দাবি হচ্ছে 1,30,000 টাকা। আর 9 তারিখে পণ্য বিক্রি করেছিলাম, 10 দিনের সুযোগ দিয়েছিলাম। তো এখন যেমন আমাদেরকে দিয়েছে হচ্ছে 19 তারিখ, তার মানে স্বাভাবিকভাবে সে আমাদেরকে যে 10 দিনের মেয়াদ দিয়েছি বাট্টা, ওই বাট্টার শেষ দিনে আমাদেরকে টাকাটা দিছে, তাহলে সে বাট্টা পাবে। তার মানে আমাদের কাছে এখন 1,30,000 টাকা তার কাছে আমরা পাই। 1,60,000 টাকার পণ্য বিক্রি করেছিলাম, 30,000 ফেরত দিয়ে দিয়েছিল। তো এখন আমরা 1,30,000 পাই, তার উপরে আবার আমরা শিক্ষার্থীবৃন্দ 1,30,000 উপরে আমরা 2% ছাড় দিব তাকে, 13 দুগুণে 26,000 টাকা বাদ দিয়ে বাকি টাকাটা পাইলাম। তার মানে 1,27,400 আমরা টাকা পাইছি, 1,27,400 1,27,400 টাকা পেয়েছি ক্যাশ। আর বাট্টার ঘরে যাবে 2600, ওর সাথে আমাদের লেনদেন শেষ হবে 1,30,000 টাকার। আর লেনদেনটা ছিল যে মুন। তারিখ ছিল এটা 19। তারপর হচ্ছে শিক্ষার্থীবৃন্দ নেক্সট যে আইটেম সেটা হচ্ছে ক্যাশ সেলস টাকা 60,000 নগদে বিক্রি করেছি। তাহলে আমরা জানি নগদে বিক্রি করলে নগদ টাকা বা চেক পাইলে এই প্রাপ্তি যাবেতে যাবে। তাহলে এখানে নগদে বিক্রি করেছি আমরা শুধু 60,000 টাকা, তাহলে ক্যাশ ডেবিট আর সেলস ক্রেডিট 60,000। আর আপনারা জানেন 70% হচ্ছে আমাদের কস্ট প্রাইস, তার মানে হচ্ছে 6,42,000 টাকা হচ্ছে আমাদের 70% কস্ট প্রাইস। আর এখানে হচ্ছে তারিখ ছিল হচ্ছে 20 তারিখ ক্যাশ সেলস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ 20 তারিখের পরে আছে 21 তারিখ, সোল্ড গুড টাকা অফ টাকা 80,000 অন অ্যাকাউন্ট যেমন অন ইনভয়েস নাম্বার 721। যেমনের নিকট আবার বাকিতে পণ্য বিক্রি করেছি। তাইলে তারিখটা ছিল হচ্ছে 21। তাহলে যেমন 2/10 সকল বিক্রয়ের বেলায় শর্ত ছিল এটা, আর 721 আর হচ্ছে
রেফারেন্সে এখানে টিক চিহ্ন দিব। বিক্রি করেছিলাম আমরা টাকা 80,000, 80,000 টাকার পণ্য। এবার যদি 70% হয় 7,56,000 টাকা হইল আমাদের কস্ট প্রাইস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার 22 তারিখ, জি পিটার রিটার্ন মার্চেন্ডাইজ টু 40,000 ফ্রম 18 অক্টোবর সেলস। জি পিটারের কাছে আমরা যে পণ্য বিক্রি করেছিলাম 3,20,000 টাকা, সে আমাদেরকে পণ্য রিটার্ন দিছে হচ্ছে 40,000 টাকার পণ্য রিটার্ন দিছে। তাহলে আমরা জানি বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত তো আর এখানে যাবে না, এখানেও যাবে না, কারণ আপনারা জানেন সেল জার্নাল শুধু বাকিতে বিক্রয় করলে এখানে যাবে, আর নগদ টাকা বা চেক পাইলে এখানে যাবে, শেষ। তারপর নেক্সট দেওয়া আছে হচ্ছে 27 তারিখ, সোল্ড গুড টু আর অর্থ ইনভয়েস নাম্বার 722 1,50,000 অন অ্যাকাউন্ট। আমরা বাকিতে বিক্রি করেছি 27 তারিখ, আর অর্থর নিকট 210 and 30 722 ইনভয়েস, আর টাকার পরিমাণ দেওয়া আছে প্রশ্নে 1,50,000, তাহলে 1,50,000। এবার যদি এটার আমরা 70% করি তাহলে হয় 1,05,000। এই ছিল বাকিতে বিক্রয়ের ঘটনাটির ফলাফল, লেনদেনটির ফলাফল। তারপর ক্যাশ সেলস টাকা 90,000, নগদে বিক্রি করেছি আমরা তারিখ 30 তারিখ। তাহলে যেহেতু নগদে বিক্রি করেছি, নগদ টাকা চলে আসছে, তার মানে এখানে ক্যাশ ডেবিট আর সেলস ক্রেডিট 90,000, আর 90,000 70% যেহেতু কস্ট প্রাইস 7,63,000 টাকা। তারপর এখানে হচ্ছে ক্যাশ সেলস। এই তো সকল লেনদেনের ফলাফল আমরা প্রদর্শন করেছি। এখন শুধু আমরা যোগ বিয়োগ করে দেব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো এই কাজটা আপনারা করে দিবেন। এখানে টোটাল ফলাফলটা নামিয়ে দিবেন, এখানে টোটাল ফলাফলটা নামিয়ে দিবেন, শেষ। আপনাদের এই পার্টটা টোটালি হয়ে গেছে। আর ইচ্ছা করলে এখানে আপনি টোটাল শব্দটা লিখে দিবেন। জি, আর ফলাফল যা আমরা দেখলাম 9,60,000 টাকা এটার ফলাফল, আর ওইটা ছিল 6,72,000। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে সেল জার্নাল। যদি আবার বলে দিচ্ছি, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম হইতো এই কলামটি বসতো না, আসতো না, কাজে লাগতো না, তখন এই কলাম বাদ দিয়ে অঙ্কটা করতাম, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম হয়ে যেত। যেহেতু পারপিচুয়াল কস্ট প্রাইস প্রশ্নে দেওয়া থাকবে, অথবা বলে দিবে 70% 60% অফ সেলস, তখন আপনারা ওইভাবে বের করে নেবেন। তারপর আরও প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। গেল এটা শেষ। ক্যাশ রিসিভ জার্নাল, এটার মধ্যে আপনারা যে কাজটা করবেন, প্রথমত ওই কলামের তো আর আপনার কোনো কাজ নেই, শুধু আপনারা যোগ করে দিবেন 1,61,000। তারপরে হচ্ছে শিক্ষার্থীবৃন্দ, এটার ফলাফলটা আমরা একটু নামাবো, যার যার কলামের ফলাফলটা। ক্যাশের মধ্যে দেখতেছি 9,55,000, তারপরে দেওয়া আছে হচ্ছে 4,400, তারপরে দেওয়া আছে অ্যাকাউন্টস রিসিভেবলের কলামে 3,80,000, তারপরে দেওয়া আছে এখানে 2,30,000, 3,50,000, এই তো কলাম। তারপর অবশেষে আমরা যে কাজটা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেবিট 2টা একসাথে করে, আবার ক্রেডিট 3টা একসাথে করে দিব। শিক্ষার্থীবৃন্দ একটু যদি খেয়াল করেন তাহলে সুবিধা হয়। সেটা হচ্ছে পরে অবশেষে আমরা টোটাল ডেবিটটা টোটাল ক্রেডিটটা যে সমান হয়েছে সেটা আমরা শিক্ষককে লিখে দিব। তাহলে এখানে হয় 9,59,400, 9,400, তাহলে ওই পাশটাও আমরা যোগ করলে দেখব 9,59,400। তারপর লাস্ট আমরা এটা এইভাবে মুছে দিব। অঙ্কের সৌন্দর্য অবশ্যই রক্ষা করতে হবে, আপনারা এইভাবে রেখে দিয়ে আসবেন না, এটা সুন্দর করে মুছে দিবেন। আর এখানে যে অতিরিক্ত অংশটা এটা মুছে দিতে পারেন, অথবা আপনি
আরেকটু উপর থেকে নিয়ে এইভাবে করে দিতে পারেন, তাহলে আপনার খাতাটা ফ্রেশ থাকলো, এতে আপনার ভালো নাম্বার অর্জনে একটু সহায়ক ভূমিকা পালন করতে পারবেন এইভাবে করে দিলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে ওইটা ছিল মূলত ফুট, এটা ছিল ক্রস ফুট। এই তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমরা টোটালি অঙ্কটা করব, সেল জার্নাল এবং ক্যাশ রিসিভ জার্নাল। আবার বলছি, ক্যাশ রিসিভ জার্নালে যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে হতো তাহলে এই কলামটা শুধু আমরা করতাম না, তাইলে এই কলামটা বাদ দিলেই হয়ে যায় ক্যাশ রিসিভ জার্নাল আন্ডার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আর যদি আপনার এই কলামটার কাজ করেন তাহলে পারপিচুয়াল হয়ে যাবে। আর অবশ্যই প্রশ্নে কস্ট প্রাইস তারা বলে দিব ব্রেকেটে, অথবা আপনাকে বলে দিব 70%, 80% অফ সেলস, এইভাবে বলে দিবে। তো আপনাদের সকলকে ধন্যবাদ। তো এই ভিডিওটি যদি আপনাদের রিভিশনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে তাহলেই এই ক্লাসের সার্থকতা বা উদ্দেশ্য সফল হবে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ক্লাসটি উপভোগ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।